আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি একে আজাদ। দর্শক, আজ চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে নিয়ে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান। চট্টগ্রামে শান্ত এবং কাঠমিস্ত্রি ফারুক আজ শহীদ হয়েছিলেন। দর্শক, আজ শহীদ জুলাই দিবস। এই দিবসে যারা শহীদ হয়েছেন কিংবা আহত এবং আন্দোলনে অংশ নিয়েছিলেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে তিনজন আলোচক উপস্থিত আছেন। আমাদের মাঝে আছেন আলহাজ আবু সুফিয়ান, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম ৯ আসন। আছেন জাকের হোসেন, শহীদ শান্তের বাবা। আছেন ওমর ফারুক, সভাপতি আমরা জুলাই যোদ্ধা, চট্টগ্রাম জেলা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ওয়াসিম আকরাম আজ শহীদ হয়েছেন, তার বিষয়ে যদি আসলে একটু বলতেন আমাকে। আজকের এই দিনটা আমাদের জন্য যে মুক্তি পাগল আমাদের দামাল ছেলেরা, ছাত্র জনতা যেভাবে যে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা থেকে রাজপথে নেমে স্বৈরাচার ফ্যাসিস্টদের সন্ত্রাসী বাহিনী, এই সরকারি বাহিনীর মোকাবেলা করে যে রাজপথে নেমেছিল, এবং এই দিনে আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই, আমাদের সহকর্মী ওয়াসিম আকরাম, শান্ত এবং ফারুক আজকে এই চট্টগ্রামে শহীদ হন। এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই যে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ, এই যে তাদের মৃত্যুর মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে সারা দেশে মুক্তির যে আকাঙ্ক্ষার অগ্নিস্ফুলিঙ্গ সেটা বিস্ফোরিত হয়, এবং ছাত্র জনতা ব্যাপকভাবে রাজপথে নেমে আসার ফলে এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়, মানুষ মুক্তি পায়। যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে মানুষের অধিকার হারা মানুষের যে মুক্তির যে প্রচেষ্টা সেটা সফল হয়, এবং আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার যে সুযোগ পেয়েছি। আমি আজকের এই দিনে শহীদ ওয়াসিম আকরাম সহ যারা শাহাদাত বরণ করেছে সবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের ফলে আজকে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে নবতর যাত্রা শুরু করেছে, মানুষের যে ভোটাধিকার হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে, মানুষ অধিকার ফিরে পেয়েছে, আজকে একটি গণতান্ত্রিক ধারার নবযাত্রা সূচিত হয়েছে, এবং বাংলাদেশ এই যাত্রার মধ্য দিয়ে একটা আধুনিক এবং উন্নত বাংলাদেশ, যেটা মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই যে ওয়াসিম আকরামরা রক্ত দিয়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের আজকে নির্বাচিত সরকার, জনগণের সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা এই যে যুগে যুগে এই যে যারা বিপ্লবীরা, যারা নিজের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য বুকের তাজা রক্ত দিয়ে লাল ইতিহাস সৃষ্টি করছে, তাদেরকে ইতিহাস সবসময় স্মরণ রাখবে। আমরাও স্মরণ করছি। আজকে এই যে ওয়াসিম আকরাম, শান্ত, ফারুক, এটা এক একটা চেতনার নাম। এটা আগামীর বাংলাদেশের জন্য আমি মনে করি এটা ছাত্র জনতার জন্য এটা একটা চেতনার নাম, এবং আগামীর বাংলাদেশে কেউ যাতে মানুষের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, যে মানুষের যে গণতন্ত্র নিয়ে যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেই লক্ষ্যে আগামীর প্রজন্ম এদের এই আত্মত্যাগের থেকে শিক্ষা নিয়ে এটা কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। যথার্থই বলেছেন জনাব আবু সুফিয়ান। আমি জাকির হোসেন আপনার কাছে জানতে চাই যে আপনার এই যে শহীদ শান্তের স্মৃতি আজও আপনার পরিবার আসলে কিভাবে বহন করছে, যদি এই বিষয়টি একটু বলতেন। জি, শহীদ ফয়সাল আহমেদ শান্ত আমার একমাত্র সন্তান, যাকে আসলে আমরা হারিয়ে এখন দিশেহারা। এই শান্ত আসলে আমাকে বলছে, এই শহীদ হওয়ার 20 দিন আগে আমার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে যে আব্বু, মানে কোটা বিরোধী আন্দোলন চলমান 18 সাল থেকে শুরু। আমাকে এটা বুঝাইছে, আমি তো বুঝতেছি না। বলছে যে চাকরি পাওয়ার মতো কোনো নাই, যে শেখ হাসিনা যেটা শুরু করছে। তাই এই আন্দোলন, এই কথা বলার 18 দিন না 20 দিন পরেই সে 16ই জুলাই এখানে শহীদ হয়। এবং আমি আসলে খুবই মর্মাহত যে আমার একমাত্র সন্তান সে এখানে শহীদ হয়েছে। এবং আমি আশা করব এই জুলাইকে ধারণ করে, এবং আমাদের সন্তানরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করেছে, আমি আমাদের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তাদের আকাঙ্ক্ষা অনুসারে দেশকে পরিচালনা করে, এবং তারা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছে সে আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয়। এবং আমরা তার সাথে এই যে তারা যে শহীদ হয়েছে
তাদের বিচারটা আমরা দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি সরকারের কাছে। আচ্ছা আচ্ছা। ওমর ফারুক, আপনি তো একটি কলেজের ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত। জুলাই আন্দোলনের পুরোটা মাঠ জুড়ে আপনাকে আমরা দেখেছি। তো আপনি এই যে আন্দোলনের শুরু থেকে যে মাঠের যে অভিজ্ঞতা, এটা কেমন ছিল আপনার কাছে, আর কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এই যে আন্দোলনের? শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, চলে আসুন 16 শহর শব্দটি তিনটি হতে পারে, কিন্তু এর মর্মার্থ অনেক। সকল ছাত্র জনতাকে একতাবদ্ধ করার জন্য এই চলে আসুন 16 শহরটাই অন্যতম ভূমিকা পালন করে। আমি স্মরণ করছি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য শহীদ ওয়াসিম আকরামকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মেধাবী শিক্ষার্থী শহীদ শান্তকে। আমি স্মরণ করছি যার কোনো কোটার কোনো প্রয়োজন নাই, যার কোনো চাকরির কোনো প্রয়োজন ছিল না, যিনি ছাত্রদের ভালোবাসায় রাজপথে চলে আসেন, যিনি বাংলাদেশের প্রাণে বাংলাদেশের ভালোবাসায় রাজপথে আসেন, কাঠমিস্ত্রি শহীদ ফারুককে। আমার সবচেয়ে অবাক লেগেছে জুলাই আন্দোলনে ছাত্র জনতা যখন ছিন্ন ভিন্ন 16ই জুলাই চট্টগ্রাম 16 শহরে আমাদের প্রোগ্রাম ছিল দুপুর 2টায়। আমরা 15ই জুলাই রাত ঘোষণা করি যে আমাদের জুলাই আন্দোলনের আগামীকালকের প্রোগ্রাম দুপুর 2টায়। ঠিক পরের দিন সকাল 10টা থেকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা 16 শহরে এসে তারা অবস্থান নেয় অস্ত্র শস্ত্র নিয়ে। ওই মুহূর্তে যখন ছাত্র জনতা দিক বেদিক ছুটছে যে কোথায় তাদের অবস্থান হবে, তখন আমাদের শহীদ ওয়াসিম আকরাম ঘোষণা দেন চলে আসেন 16 শহর। যদিও 16 শহরে আমরা অবস্থান নিতে পারিনি, পরবর্তী আমরা মুরাদপুর অবস্থান নিই। ওয়াসিম আকরামের সাথে আমার কথা হচ্ছিল এবং 3টার ঠিক আগ মুহূর্তে আমরা একসাথে ছিলাম শিক্ষা বোর্ডের সাথে। ওখানে আমরা আন্দোলনে কোন দিকে অবস্থান করব সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আমরা অবস্থান নিচ্ছিলাম। এমন সময় শহীদ ওয়াসিম আকরাম বলতেছিল, ভাইয়া আমি একটু আসতেছি। ঠিক এই একটু আসাটা তার আশা হলো না। আমরা পরবর্তী মুরাদপুর অবস্থান নিই, সেখানে নিউজ আসা হলো শহীদ ওয়াসিম আকরামকে তারা নৃশংসভাবে হামলা করে, প্রথমে ছুরি দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, পরবর্তী গুলি করে নিশ্চিত করে তার মৃত্যু। তার কিছুক্ষণ পরেই ছাত্রলীগের পান্ডারা, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। সেই সময় আমি নিজেও গুলিবিদ্ধ হই। আমার বুকের এক পাশ দিয়ে গুলি ভেদ করে পিঠের অন্য পাশ দিয়ে বের হয়। আমিও তখন লুটে পড়ি এবং সেখান থেকে ছাত্র জনতা আমাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যায়, কোথাও রাখলো না আমাকে। পরবর্তীতে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে আমাকে রাখা হয়, সেখানে আমি দীর্ঘদিন আইসিইউতে ছিলাম, এখনও চিকিৎসা নিচ্ছি। আমি আমার শেষবারের জন্য আমার ওয়াসিমকে আমি দেখতে পারলাম না। সে গেল কবরে, আমি ছিলাম আইসিইউতে। তাকে শেষবারের জন্য দেখা এবং তার কবরে জানাজা উপস্থিত না হওয়াটা আমার সবসময় পীড়াদায়ক, কষ্টদায়ক। সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান ভাই, আপনার কাছে জানতে চাই, ভাইডার ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান কিংবা সর্বশেষ স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলনের পর আমাদের এখন যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে এই জুলাই আন্দোলনকে, যে গণ অভ্যুত্থানকে? একটা আন্দোলনের একটা প্রেক্ষাপট, কিন্তু জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা একটা ভিন্নতর একটা আঙ্গিকে, ভিন্নতর একটা মানে মাত্রা নিয়ে গেছে দেশের। এখানে এই যে জুলাই আন্দোলনে আপনি কৃষক, শ্রমিক, মেহনতি যে মানুষ থেকে শুরু করে ঘরের মা বোন পর্যন্ত সবাই
সবাই এখানে ঐক্যবদ্ধ রাজপথে নেমে এসেছে। এটার মাত্রাটা এটা আপনি মানে ভাষায় বোঝানোর মতো ছিল না, যে মানুষের যে মুক্তির কি তীব্র আকাঙ্ক্ষা থেকে মানুষ এখানে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে রাজপথে নেমে এসেছিল, এটা যারা দেখেছে তারাই শুধু বলতে পারবে। তো এটা এই জুলাইয়ের আন্দোলনটাকে আমি ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে আমি বিবেচনা করি, কারণ এটা ছিল একটা যে সর্বাত্মক গণবিস্ফোরণ। আমাদের মুক্তিকামী ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে, এবং এটাকে আমি মনে করি এটা আমি আগেই বলেছি, এই জুলাইয়ের আন্দোলনটা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে, এবং একটা নতুন বাংলাদেশ, মানুষের আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে আমার ছাত্র ভাইয়েরা যে ওয়াসিম আকরাম, শান্ত, ফারুকেরা রক্ত দিয়েছে, এই রক্তদানটা যাতে বৃথা না যায়। এই যে আমার শান্তর বাবা বললো যে তার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা তাদের পরিবারগুলোকে যারা তাদেরকে পুনর্বাসন করতে চাই, এবং যারা আহত বিভিন্নভাবে নির্যাতিত তাদের পাশে বর্তমান সরকার, আমাদের নির্বাচিত সরকার, জনগণের সরকার দাঁড়াতে চায়। এটা আমাদের প্রত্যাশা। গতকালকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এই ব্যাপারে বলেছেন। আর এটা আমরা এদেরকে, এই যে আমাদের যে যারা শহীদ, যারা জুলাই যোদ্ধা, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমরা সবসময় বীরের মর্যাদা দিয়ে জাতি আগামী দিন স্মরণ করবে। আপনি এক পর্যায়ে যথার্থই বলেছেন, আসলে যে এই ছাত্র আন্দোলন এক পর্যায়ে আসলে এটা গণ আন্দোলনের রূপ নেই, অর্থাৎ আপামর জনতা এই আন্দোলনে অংশ নেই। জনাব জাকের হোসেন, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে যারা সন্তান হারিয়েছেন আপনার মতো, বা তাদের পাশে আসলে রাষ্ট্রের পাশাপাশি বা সমাজের কিভাবে দাঁড়ানো উচিত বলে আপনি মনে করেন? এখানে যারা শহীদ হয়েছে তাদের মনে করেন যে অনেক ফ্যামিলি অনেক অসহায় অবস্থায় আছে, যাদের একমাত্র সন্তান বা স্বামী হারাইছে, তাদের কিন্তু উপার্জন ক্ষমতা নাই। সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এটা দাঁড়াতে পারে এবং দাঁড়াবে বলে আমি আশা করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সিনসিয়ার। আমি যতটুকু দেখেছি, আশা করি উনি যদি করে তাহলে এটা হবে। আচ্ছা, সবার করবে। আমরা আশাবাদী সরকার সেই কাজ করবে। ওমর ফারুক, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের যে রাষ্ট্র রাজনীতির জন্য কি ধরনের শিক্ষা দেয় বলে আপনি মনে করেন? জুলাই আগস্ট আসলে একটি মাসের নাম হতে পারে, কিন্তু সেটি একটি সাহসের প্রতীক, সাহসের নাম, এবং বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক হিসাবে আমি মনে করি। কেননা দীর্ঘ 17 বছর আন্দোলন হচ্ছিল স্বৈরাচার বিরোধী। তারা নিয়মিত হচ্ছে যে এত অনিয়ম, এত মানে বিশৃঙ্খলা তাদের মধ্যে ছিল, যে নিয়মিত বিরোধী দলে কীভাবে শোষণ করা যায়, কীভাবে দেশের মানুষকে শোষণের মধ্যে রাখা যায়, তাদের মধ্যে এই চিন্তা ভাবনা ছিল, এবং দীর্ঘদিন গুম খুনের মাধ্যমে তারা জড়িত ছিল। এই জুলাই আগস্ট মাস আমাদেরকে এই বার্তাটাই দেয় যে কেউ স্বৈরাচার হয়ে উঠলে এই বাংলাদেশের মানুষ ঠিক আবারও ঐক্যবদ্ধ হয়ে তারা রাজপথে নেমে এর জবাব দিবে, এবং আগামী দিনে কাউকে স্বৈরাচার হয়ে ওঠার জন্য তারা হতে দিবে না, স্বৈরাচার হতে কাউকে দিবে না। আপনি যেহেতু সম্মুখ যোদ্ধা ছিলেন, আপনার কাছে আমার প্রশ্ন, যে আরেকটি প্রশ্ন, জুলাই যোদ্ধাদের বর্তমান বাস্তবতা কেমন, আসলে তাদের প্রত্যাশা কি, এই বিষয়টি যদি একটু আপনি বলতেন। গত 2 বছর তো আমরা দেখেছি ইন্টারিম সরকারের সময়, বর্তমান সরকার মাত্র 3 থেকে 4 মাস হলো। এর আগের বছরে আমি কাউকে দোষারোপ দিব না বা দোষ দিব না। জুলাই যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, তাদের পরিবার এবং যারা আহত, তারা যখন চিকিৎসার জন্য যায় তখন সকল জায়গায় তারা হয়রানির শিকার হয়। অথচ ইন্টারিম সরকারের সময় তারা বলেছিল যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা হসপিটালে তারা সরকারি সুবিধাগুলো পাবে, বিশেষ করে হসপিটালে সুবিধা থাকা এবং অন্য আরও অনেক সুবিধার কথা বলা হয়েছে। আমাদের অনেক আহতের মধ্যে অনেকের হাত নাই, পা নাই এবং চোখ নাই। যারা শহীদ হয়ে গেছে তারা চলে গেছে, তারাই পরিবার হচ্ছে যে অর্থ যোগানদাতা। কিন্তু এই মুহূর্তে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তারা তো অর্থ যোগান আনতে পারতেছে না। এদের জন্য যে সরকারি সুযোগ সুবিধাটা, এটা অনেক সংকীর্ণ এই মুহূর্তে। হসপিটালে গেলে হয়রানির শিকার হচ্ছে। আমার এই মুহূর্তে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন থাকবে, যারা এখনো হসপিটালে কাতরাচ্ছে, শহীদ পরিবার
তাদেরকে যেন সরকারি সকল সুযোগ সুবিধার মধ্যে যেন নিয়ে আসা হয় এবং আমাদের মাঝে বর্তমান মাননীয় সরকারের সংসদ সদস্য যিনি আছেন শ্রদ্ধা আমার বড় ভাই, আমার ক্যাম্পাসেরই বড় ভাই, ওনার কাছেও আবেদন রইল যারা শহীদ পরিবার এবং আহতদেরকে যেন সুচিকিৎসা পায় এবং সরকারি সকল সুযোগ সুবিধা যেন পায়, আমার সেই অনুরোধটা রইল। মাননীয় সংসদ সদস্য, আপনি মাঠের রাজনীতিবিদ, মানে মাঠের রাজনীতিবিদ, আমরা দেখেছি যে আপনি মাঠের আপনার অবস্থান ছিল দীর্ঘদিন, যুগের পর যুগ। এই যে আন্দোলন, তরুণদের এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি কি ছিল বলে আপনি মনে করেন? সে বড় শক্তিটা ছিল মুক্তির আকাঙ্ক্ষা। এই যে মুক্তির আকাঙ্ক্ষা, যেভাবে ফেসিস্ট স্বৈরাচার যেভাবে চারিদিকে মানুষকে চেপে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল, এই যে যারা আমাদের ছাত্র ছাত্রীরা যারা লেখাপড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছিল, তারা দেখছে যে তাদের কোনো ভবিষ্যৎ নেই। বৈষম্য তারা মানে এই বৈষম্য বিরোধী আন্দোলন নামে দিয়ে তারা যে তাদের ভবিষ্যৎটা বিনির্মাণে ভবিষ্যতের নিশ্চয়তা বিধানের জন্য তারা কিন্তু প্রথমে মাঠে নেমেছিল। তো এইটার মূল শক্তিটা ছিল মুক্তির আকাঙ্ক্ষা। আমি যেটা মনে করি এই যে মানে চারিদিকে কোনো দিকে মানে এখানে কারো আর কোনো সুযোগ ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, বিশেষ করে একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে মানুষের ভোটাধিকার ছিল না, মানুষ কথা বলার অধিকার ছিল না, মানুষের সভা সমাবেশের অধিকার ছিল না। এই সমস্ত এই যে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির যে তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে এবং বিশেষ করে এই যে সরকারের উন্নয়নের নামে লুটপাট এবং যে অর্থ পাচার, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ বিক্ষুব্ধ ছিল, সাধারণ নাগরিক সমাজ বিক্ষুব্ধ ছিল। এটা মানে ওই আগুনে ঘৃতাহুতির মতো এটা সারা দেশে একসাথে ঝলে উঠেছে এবং মানে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানে ক্ষোভের বহিঃপ্রকাশ। যথার্থ বলেছেন। জাকির হোসেন, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, শহীদ পরিবার বা আহতদের জন্য কি ধরনের দীর্ঘমেয়াদী কোনো উদ্যোগ, কি ধরনের আসলে দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন? সবসময় তাদের খেয়াল রাখবে, যেহেতু তাদের ফ্যামিলির ইনকাম করার উপার্জন ক্ষমতা সম্পন্ন একজন লোককে হারিয়েছে। যেমন আমি বলি, আমার কিন্তু এখন উপার্জন করার যতটুকু ছিল, আমার ছেলেটা শহীদ হওয়ার পরে আমার শরীরটা আমি অনুভব করতেছি যেমন আমার চাইরেনি শক্তি আছে, আর কোনো শক্তি নেই। তো অতএব এখন যদি আমরা কিন্তু এখনই হেনস্থা শিকার হচ্ছি, ওই যে আমার আঙ্কেল বলছে যে মেডিকেলে গেলে, এই জায়গায় গেলে, যত জায়গায় যায় তখন তারা বলে যে তো আপনারা তো সরকার থেকে এইটা পাচ্ছেন ওইটা পাচ্ছেন। আসলে তখন কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগে। হ্যাঁ, আবার আরেকটা কথা, আমার ভাই মাননীয় সংসদ সদস্য, ওনার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, যেহেতু উনি সরকার দলীয় সংসদ সদস্য, আসলে আমাদের সবাই তো রাজনীতি করার সুযোগ পায় না। এখানে কেউ ওই যে ফারুক ফার্নিচার ব্যবসায়ী, কিন্তু আমার সন্তান কেবলমাত্র অনার্সে ভর্তি হয়েছে, সে কিন্তু কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। এখন যাতে রাজনীতি করছে বলে যান, ওয়াসিম আকরাম কিন্তু রাজনীতি করছে, সেই সুবাদে যাতে করে একচেটিয়াভাবে কেউ রাজনীতি করার কারণে সুবিধাটা না পায়, সর্বস্তরের সকল শহীদে জানি পায়। আমি সকল শহীদের, যেমন এখানে অনেকে আছে মুদি দোকানদার ছিল নাকি, অনেকেই ছিল, অনেকে রিক্সা চালাইছে, তারাও শহীদ হয়েছে, তারা সবাই জানি সমানভাবে সরকারের সুবিধাটা ভোগ করতে পারে, যাতে বৈষম্যটা না হয়, যে বৈষম্যের বিরুদ্ধে এরা আন্দোলন করছে। আমি আসলে ভাই বলছে, আগেই আমি বলছি, আমার সন্তান কিন্তু 20 দিন আগে কথাগুলো আমাকে বলছে যে আসলে দেশে এই কোটার বিষয়। ওমর ফারুক, আমি আপনার কাছে জানতে চাই যে জুলাইয়ের যে চেতনা, সেটা ধরে রাখতে সমাজ বা রাষ্ট্রের কি ভূমিকা থাকা উচিত? এই যে আলোচনা হচ্ছিল এই বিষয়ে আসলে রাষ্ট্রের কি ভূমিকা থাকা উচিত? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এই বিষয়ে কথা একটু হলে সুযোগ হয়েছে। ওনার যে আগামী দিনের যে চিন্তা ধারণা, যারা জুলাই আহত হয়েছেন শহীদ পরিবারদের জন্য যে চিন্তা ভাবনা, তাদেরকে কীভাবে হচ্ছে যে দেশের কল্যাণে কাজ করা যায়, উনি সেই চিন্তা ভাবনা নিয়ে রেখেছেন। এবং বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে হচ্ছে আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে পারবো। মাননীয় সংসদ সদস্য, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের যে ইতিহাস, সেটা আসলে কীভাবে তুলে ধরা উচিত? অনেক সময় আমরা যে ইতিহাস বিকৃতির অনেক ঘটনাও ঘটে, সেটা আমরা মুক্তিযুদ্ধ নিয়েও দেখেছি। জুলাইয়ের ইতিহাসটা আসলে আপনি একজন মাননীয় সংসদ সদস্য, অবস্থান থেকে আপনি ইতিহাসটা স্বমহিমায় স্বরূপে সঠিক সময়ে কিন্তু ইতিহাস
সঠিক জায়গায় কিন্তু তার স্থান করে না। ইতিহাস বিকৃত করার চেষ্টা যারা করে তারাই ইতিহাসের আশ্রয় করে নিক্ষিপ্ত হয়। আমরা জুলাইয়ের যে ছাত্র জনতার আত্মত্যাগের যে ইতিহাস, এটা সঠিকভাবেই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এখানে কেউ যদি এটাকে অন্যভাবে বিকৃত করতে চায়, যেটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা আমরা দেখেছি অতীতে যারা করেছে তারা ইতিহাসে আশ্রয় করে নিক্ষিপ্ত হয়েছে। আমরা এই যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলনের ইতিহাসটা যথার্থভাবে আমরা ইতিমধ্যে দাবি করেছি, এটা যাতে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়, এটা নিয়ে যাতে গবেষণা হয়, এবং যাতে এই যে আমাদের যারা আত্মত্যাগ করেছে, যারা শহীদ হয়েছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের অবদানটা যথাযথভাবে স্বীকার করে তাদের মূল্যায়নটা যাতে আমার জাতি হিসেবে আমরা করা উচিত। আর আমরা যদি করতে এটা ব্যর্থ হই, তাহলে এটা জাতি হিসেবে আমাদের এটা কি বলবো, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় হবে। আমরা এই যে বীর, এটা সব সময় জন্মায় না, কিন্তু বীর এই যে বীর প্রসবে নিয়ে আমরা বলি যে বীরেরা সবসময় কিন্তু জন্মায় না, এক একটা সময়, এক একটা সময়ের পরিক্রমা, এক একটা সময়ে এই বীরেরা জন্মায়। এই বীরদেরকে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, এবং ইতিহাসে তাদের যথাযথ স্থান ইতিহাসই দিয়ে দিবে। এটাতে কোনো ব্যক্তি এটাকে যদি ছোট বড় করতে চায়, অত বিকৃত যে করা কোনোভাবেই সম্ভব নয়। ইতিহাস তার স্বমহিমা জায়গায় সে প্রতিষ্ঠিত হবে। এই বিষয়ে ওমর ফারুক, আপনার মন্তব্য কি? দেখুন, ৭১কে হচ্ছে যে একটা শ্রেণী তাদের সবসময় হচ্ছে যে অ্যালার্জি মনে করে, ঠিক ২৪-এর আন্দোলনকেও একটা শ্রেণী অ্যালার্জি মনে করে, বা দীর্ঘদিন তারা যে স্বৈরাচার হাসিনার সাথে কাজ করেছিল, তারা এখনও ২৪কে মেনে নিতে পারতেছে না বা পারছে না। এই বিষয়ে আমি যারা আগামী দিনে এই বীরদেরকে মনে রাখতে পারবে না, এই আন্দোলনকে বা ২৪কে ধারণ করতে পারবে না, তারা আমার শ্রদ্ধেয় বড় ভাই বলেছেন যে মানে হচ্ছে আস্থা করে নিক্ষেপ হবে, ঠিক তেমনই যদি এই ধারণটা যদি না হয়, তাহলে ঠিক তেমনটাই কিছু হবে। দুজনে যথার্থ বলেছেন। এই বিষয়ে জাকির হোসেন, আপনার মতামত কি আসলে এই বিষয়ের উপরে? যে এই বিষয়ে আমার মতবাদ, জুলাইকে ধারণ করার জন্য যে বইতে যে লিপিবদ্ধ একটা জিনিস আছে, সেটা তার সাথে সাথে আমার মনে হয় কি, আমার ব্যক্তিগত অভিমত, যেটা জুলাই জাদুঘর একটা করছে, বুঝছেন, ওইটাকে যদি সংরক্ষণ করতে, ওখানে যদি সমস্ত জুলাই যারা আন্দোলন করছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের স্মৃতিগুলো থাকে, যখন স্টুডেন্টরা এটা দেখবে, এটা কিন্তু তারা ধারণ করবে, এবং এইটা পড়ার চেয়েও এটা কিন্তু বেশি ক্যাচ করবে, এবং এইটা যদি বিলুপ্ত হয়ে যায়, তাই কিন্তু ভবিষ্যতে আর কেউ এরকম আন্দোলন করার জন্য কেউ উৎসাহিত হবে না। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, ২০২৪ সালের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, কিংবা যারা আন্দোলনে অংশ নিয়েছেন, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।